এমন কোনো দল নাই যে আমরা নির্বাচনে পরাজিত হওয়ার পর কারচুপির কথা বলি নাই। 1991 সাল থেকে সূক্ষ্ম কারচুপি সেটাও বলেছে, সূক্ষ্ম কারচুপি, স্থূল কারচুপি। আমি আপনাকে শেষ করে দিচ্ছি আমার এইটা। বাংলাদেশের নির্বাচনের দুইটা পার্ট, একটা হলো কারচুপি আর একটা হলো ইঞ্জিনিয়ারিং। কারচুপিটা করে কারা? কারচুপিটা করে দল। ওই যেমন আমির সাহেব বলল কারচুপির খবর পাওয়া গেছে, কারণ কারচুপির সাথে তো সরকারের কোনো লোকজনের ইনভলভমেন্ট নাই। ওইটা দলীয় নেতাকর্মীরা বুথ দখল করে কিংবা সিল সাপ্পর মাইরা বাক্সে ঢুকায়, ডাবল ভোট দেয়, জাল ভোট দেয়, এইটা হলো কারচুপি। আর ইঞ্জিনিয়ারিংটা কি? ইঞ্জিনিয়ারিং হইল প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী মিলে করে। আজকে আমরা যারা টকশোতে জানি, আমরা সবাই বলছি যে আওয়ামী লীগের সময় ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, আওয়ামী লীগ ভোটগুলোতে ইঞ্জিনিয়ারিং করছে, 14% গেছে, তারপরে এত % ভোট, তারপর হঠাৎ করে জাম্প করে আসলো 60% ভোট। ওটা হইল ইঞ্জিনিয়ারিং। তো এখন ওই ইঞ্জিনিয়ারিং তারা করে কি করে না আমার কাছে কোনো ইনফরমেশন নাই, ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন আমার কাছে নাই। যখনই আপনি ইঞ্জিনিয়ারিং করে কাউকে ক্ষমতায় নেবেন, তখন ওনাদের নৈতিক দায়িত্ব হয়ে যায় তাকে আবার টিকিয়ে রাখার, এবং টিকিয়ে রাখতে গেলে বিরোধী মতকে দমন করতে হয়। সুতরাং ইঞ্জিনিয়ারিং করে যদি কাউকে ক্ষমতায় আনেন, তাহলে জনগণের উপর আবার দুর্ভোগ আসবে। এই দেশ আমাদের, এই যে খালি দেশে মানে সরকার গঠন করবেন তা না, দেশের মানুষের নিরাপত্তা সব কিছু দরকার। মানুষ ভোট দিচ্ছে, মানুষ ভোটারদের স্রোত, এই ভোটারদের আমরা ভাগ করব না। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এনসিপি বইলা, বিএনপি বইলা ভাগ করব না। আমরা রেজাল্ট দেখব, যে রেজাল্ট, এবং সেই রেজাল্ট দেওয়ার ক্ষেত্রেই আপনার যে প্রশ্ন সেখানে আমরা আসব যে প্রশাসনের সক্ষমতা। এই যে জনস্রোত বা ভোটার স্রোত আমরা দেখলাম কেন্দ্রগুলোতে, সেইটা একটা আমানত আকারে ধরেন ভোট কেন্দ্রগুলোতে পড়লো, ভোট বক্সগুলোতে পড়লো, তারপরে সেই আমানতদারিটা সঠিকভাবে রক্ষা হচ্ছে কিনা সেইটা হলো প্রশাসনিক সক্ষমতা প্রমাণ করবে। আরেকটা হলো এখানে সেনাবাহিনীকে ধন্যবাদ দিতে হবে। ডেফিনেটলি এই সরকারের সক্ষমতা নিয়ে নানা যে প্রশ্ন উঠেছিল, সেই প্রশ্ন উবে যায় নাই, সেই প্রশ্ন আছে। সেই প্রশ্ন থাকার পরেও যে কাঙ্ক্ষিত আপনার মাত্রায় যে মানে অনেকে মনে করছিল, যেটা যে আশঙ্কা করছিল যে বিশাল রকমের একটা গ্যাঞ্জাম হবে, ভায়োলেন্স হবে, সেই জায়গার থেকে যে মোটামুটি পিসফুল, এই বিচ্ছিন্ন কিছু ঘটনাগুলো বাদেও যে পিসফুল, যেটা একটা বড় ক্রেডিট সেনাবাহিনীকে দিতে হবে। সেনাবাহিনী যেমন বিভিন্ন জায়গায় টাকা ছড়ানো, বিভিন্ন দলের, বেশিরভাগই জামাত ইসলামের দলের, বিএনপিরও 3-4 জন আছে, টাকা ছড়ানো সহ ধরা পড়তেছিল। এর আগে আপনার ওই ঠাকুরগাঁ জামাতের আমির 74 লাখ টাকা সহ ধরলো। ফলে সেনাবাহিনীকে খুব তৎপর ভূমিকা দেখা যাচ্ছে। এইটা হলো যেটা হচ্ছে যে ধরনের বিশৃঙ্খলা, অস্থিরতা তৈরির পায়তারা যারা করছিল, তাদের যে প্রস্তুতি বা মনোবল, এটাতে একটা বড় প্রভাব ফেলছে। তারা হয়তো ব্যাকফুটে যেতে বাধ্য হয়েছে, এইটা একটা বড় কারণ। কিন্তু মূলত যে জিনিসটা করতে হবে, এখনও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা প্রশাসনের প্রমাণ দেওয়ার আপনার সময় পার হয়ে যায়নি, তাদেরকে প্রমাণ দিতে হবে। স্টিল তারা একটা আপনার কি বলবো, যে একটা তাদের উপর সবাই নজর রাখছে, বাংলাদেশের জনগণ, রাজনৈতিক দলগুলো, যে এইখানে ভোটের দেখেন কতগুলো পর্যায়ে আছে। প্রথম হলো নির্বাচনটা অনুষ্ঠিত করা, তফসিল দেওয়ার থেকে যদি আপনার তফসিল দেওয়া, তারপরে দলগুলোকে নমিনেশন, মনোনয়ন সব কিছু মিলে নির্বাচন দেওয়া, ভোট কাস্টিং করা, ভোট গণনা, ফলাফল দেওয়া, নতুন সরকারের শপথ নেওয়া। এই পুরা প্রক্রিয়াটা শেষ না হওয়ার আগ পর্যন্ত আপনি বলতে পারবেন না যে মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুধু না, নির্বাচন কমিশন, রাষ্ট্রীয় কর্তৃপক্ষ, তাদের দায়িত্ব সুচারুভাবে সম্পন্ন হয়েছে। এই দায়িত্বগুলো তাদের পালন করে প্রমাণ করতে হবে। এখনও পর্যন্ত দেখা যায়, এটাকে আমরা বলবো যে হ্যাঁ খুবই হতাশাজনক না, কিন্তু যেই অনিয়মগুলো অলরেডি হয়েছে, সেটাও তো গণঅভ্যুত্থানের পরে কাঙ্ক্ষিত ছিল না, হওয়া উচিত ছিল না। হ্যাঁ, সেটাও আমাদের মানে প্রতিবাদ করতে হবে, এগুলোর থেকে আমাদের বের হইতে হবে। এটা একটা। আরেকটা হলো দেখেন, আমরা বারবার বলছিলাম নির্বাচন হওয়াটাই সবচেয়ে বড় সংস্কার। যেই কোনো সহযোগিতাই হোক, সেনাবাহিনীর ভূমিকার কারণে হোক, রাজনৈতিক দলগুলোর কোঅপারেশনের কারণে হোক, সরকারের ত্রুটিপূর্ণ ব্যবস্থাপনা বা অনেক ধরনের ব্যর্থতা বা অনেক ধরনের সমস্যা থাকার পরেও, হ্যাঁ আপনার অপূর্ণতা বা অসম্পূর্ণতা থাকার পরেও হোক, সব কিছু মিলে আজকে যে অবস্থানটা আসছে, সেইটার ক্রেডিট সরকারকে দিতে হবে। এবং এখানে নির্বাচনটা কেন জরুরি সেটা আমরা সবাই জানতাম। এই নির্বাচন হওয়াটাই সবচেয়ে বড় সংস্কার, কারণ এই নির্বাচনের পরে আপনার রাষ্ট্রের পুনর্গঠন, সাংবিধানিক সংস্কার এবং জুলাই সনদের আলোকে যে দলগুলো যেভাবে অঙ্গীকার করছে সেগুলোর বাস্তবায়ন, ফলে সব মিলে এটা গণঅভ্যুত্থানের যে ধারাবাহিকতার পার্ট হিসেবে এই নির্বাচন হচ্ছে। ফলে ভোটাধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্রের পুনর্গঠন, সংস্কার সব কিছুর ক্ষেত্রে এই নির্বাচনটা হলো একটা নতুন মাইলফলক। যেমন 5 তারিখের গণঅভ্যুত্থানের পরে যেমন বাংলাদেশ একটা, যেটাকে আমরা বলি নিউ প্যারাডাইম, নতুন পাটাতনে প্রবেশ করেছে, 12 তারিখের পরেও বাংলাদেশের প্যারাডাইম শিফট ঘটনা ঘটবে, একটা নতুন যাত্রা শুরু হবে।
আমরা দেখলাম 267 দিন ঐক্যমত্য কমিশনে বৈঠক করেছে বাংলাদেশের এই যে 30টি রাজনৈতিক দল। আজ ভোটে অংশ নিচ্ছে প্রায় 50টি রাজনৈতিক দল, 2000-এর উপর প্রার্থী। এই নির্বাচনের এরপরে ভোটের পরে ভোট গণনা, ফল প্রকাশ। আপনি অন্তর্বর্তীকালীন সরকারের এই যে যাই অবস্থা, মানে চলে যাবে, তো তাদের তো মেয়াদ শেষ, আর কি ধরনের চ্যালেঞ্জ দেখেন এই সরকারের সামনে? এই বর্তমান সরকারের সামনে আমি ঠিক জানি না, কিন্তু আমি যতটুকু জানি বর্তমান সরকার অলমোস্ট সমস্ত উপদেষ্টারা তাদের মোটামুটি কার্যক্রম শেষ করছে, হয়তো এই অফিসিয়াল কার্যক্রম শেষ করছে। এখন হয়তো রুটিন পর্যন্ত থাকবেন। রুটিন বলতে এই যে ভোট হবে, কাউন্টিং হবে, তারপর হয়তো যে সমস্ত আনুষ্ঠানিকতা আছে সেগুলো করে ন্যাচারালি তারা চলে যাবেন, এবং তারা এটাকে মোটামুটি তাদের বডি ল্যাঙ্গুয়েজ বা তাদের অ্যাকশন দিয়ে এনশিওর করেছেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু একটা বিষয় আমি বলি, দেখুন এখানে গণভোট আছে, সাধারণ তারপরে এই সংসদ নির্বাচন আছে, কথাগুলো আমি আগেও বলছি এখনও বলি। এটা তো একটা লম্বা সময়, এখন তো শেষ সময়। তারপরে বলি, আমরা কিন্তু এবার যে এই ইলেকশন কমিশন যে নির্বাচন যখন ঘোষণা করল, তফসিল দিল, তখন কিন্তু উনি বলেন নাই সংবিধানের কোন অনুচ্ছেদ মোতাবেক উনি নির্বাচন ঘোষণা করছেন, তফসিল দিয়েছেন, বলেন নাই। যেহেতু বলেন নাই, তাহলে আপনি কিসে নির্বাচনটা কিভাবে দিলেন? আর সংবিধান মোতাবেক যদি আপনি বলে থাকেন, তাহলে সর্বোচ্চ 180 দিনের মধ্যে সরকার পতন হওয়ার, মানে সংসদ ভেঙে যাওয়ার 180 দিনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা সর্বোচ্চ। তারপরে বলা নাই যেদিন মন চায় সেদিন। 2026-এর ফেব্রুয়ারিতে নির্বাচনটাতে কোন সংবিধান আনলেন? এই সংসদ নির্বাচন, এই নির্বাচনটা হওয়ার পর আমি আবারও বলছি, কঠিন জটিলতায় পড়বে যদি গণভোটটা জয়যুক্ত হয় এবং গণভোটের আলোকে সংবিধানটাকে সংস্কার করে নেয়, তাইলে এদের ঢোকার সুযোগ হবে। তা নয়তো ওখানে থেমে যাবে, একটা জটিলতা তৈরি হবে। কিভাবে কাভার করবেন সেটা পরের চ্যাপ্টার। আমার চেয়ে বহু বিজ্ঞ লোক এই দেশে আছে সেটা। আরেকটা কথা, কয়েকটা পয়েন্ট খণ্ডন করে আমি শেষ করছি। রনি বলল যে দলের কোনো ভোটার নাই, ভোটার সব বাংলাদেশের। তাহলে আমি ধরে নিলাম দলের কোনো ভোটার নাই, 12 কোটি ভোটার বাংলাদেশের জনগণের। যদি তাই বলি, তাহলে তো মাত্র 32% লোক ভোট দিতে গেছে এ পর্যন্ত, মানে আমাদের কাছে ফার্দার আসে নাই। তাহলে 68% এখনো যায় নাই। 2 নম্বর, হাসিনা কিন্তু বলতো একটা কথা, যে সব দল অংশগ্রহণ করলো, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, সব ভোটার অংশগ্রহণ করে কিনা। টোটাল কথাটা হাসিনা টাইপ হয়ে গেল। এটা ব্যাখ্যা আমি দিয়েছিলাম। না, অংশগ্রহণমূলক নির্বাচন মানে এই না যে দল না থাকলে ভোটার অংশগ্রহণ করলেই হবে। 32% ভোটার গেছে, তাতে আমরা আইডেন্টিফাই করে ফেলছি সব কমিউনিটি তো যাবে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবটাই যাবে। ওটা অংশগ্রহণমূলক যে বললাম আমরা নির্বাচনটাকে, সেটা তো আমার পুরো হাসিনার মতো মনে হয়ে গেল। মানে এই জায়গাটা থেকে আমরা সরতে চেয়েছিলাম, এবং এই জায়গাটা থেকে সরতে হইলে ওই গণভোটের গণভোটটার আলোকের সংবিধান সংস্কার করে তারপরে নির্বাচিত প্রতিনিধিকে ঢুকতে হবে, তাহলে জটিলতায় পড়বে। সেই পরিস্থিতি আমরা দেখব নির্বাচনের পর, কারণ পাওয়ার হ্যান্ডিং ওভার, টেকিং ওভারের বিষয় আসবে, সেটা আমরা হয়তো নির্বাচনের পরে দেখতে পারবো। আমরা চাই শান্তিপূর্ণ, সুন্দরভাবে পাওয়ার হস্তান্তর হোক, আইনিভাবে যেভাবে হয় সেটা করে যাক, এটাই আমরা প্রত্যাশা করি। না, কিন্তু রেজাউল করিম রনি, তাহলে যেটা আবুহেনা রাজ্জাকি বলছিলেন যে তাহলে সংস্কারগুলো করে তারপরে নির্বাচন হবার কথা ছিল, নাহলে এক ধরনের সাংবিধানিক। আমি সংস্কার করে নির্বাচন করার কথা বলছি না, দেখেন এখানে দুইটা নির্বাচন তো একসাথে হচ্ছে, সুতরাং সংস্কারটা আগে করে নিতে হবে। সংস্কারের আলোকে সংবিধানটা তৈরি করতে হবে। প্রথম কথা হলো, আমি কিন্তু আমি জানি এই জায়গাটায় তেনা পেছানো হবে, এই জন্য আমি আগেই বলে দিয়েছি, হাসিনা যেইভাবে একটা গণতান্ত্রিক দলগুলোকে বাইরে রেখে নির্বাচন করছিল, আর গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে হাসিনা বিতাড়িত, আওয়ামী লীগ পরাজিত, ফ্যাসিস্ট শক্তি হিসাবে চিহ্নিত, ফলে হাসিনাবিহীন নির্বাচন, হ্যাঁ, এই দুইটা কন্ডিশন একটা। এবং ভোটারদের পরিচয়, অবশ্যই আপনি যদি ডেমোক্রেসি মিন করেন, কোনো ভোটারের পরিচয় আপনি ডিসক্লোজ করবেন না। ভোট একটা আমানত, এর সিক্রেসি হলো এর বিউটি এবং এর স্ট্রেংথ। বিএনপি হোক, জামাতের হোক, এনসিপির হোক, কোনো ভোটারের পরিচয় ভোট দেওয়ার আগে পর্যন্ত ডিসক্লোজ করা যাবে না। এটা প্রাইমারি প্রিন্সিপাল ডেমোক্রেটিক নর্মস। সেখানে আপনি আওয়ামী লীগের ভোট, বিএনপির ভোট, জামাতের ভোট ভাগ করেন কিভাবে? দ্যাট ওয়াজ মাই পয়েন্ট। এবং আমি স্ট্রংলি বলেছি, এখানে আওয়ামী লীগের লোক অবশ্যই ভোট দিতে যাওয়াটাই স্বাভাবিক। বিগত দিনেও সুইং ভোটাররা একবার আওয়ামী লীগকে ভোট দিচ্ছে, পরের বার বিএনপিকে ভোট দেয় নাই, তো তারা এবার আওয়ামী লীগ নাই। তো যেই লোকগুলো আপনার সুইং ভোটারের সংখ্যাটা তো কম না এখানে, কখনো কখনো এটা 30% পর্যন্ত হয় কোনো ইলেকশনে দেখা গেছে। সো সেই লোকগুলো যারা আওয়ামী লীগকে ভোট দিচ্ছে বিগত দিনে, তারা ভোট দিতে যাবে না? ডেফিনেটলি ভোট যাবে। ফলে এটা আমরা কেন ধৈর্যই নিব যে হ্যাঁ আওয়ামী লীগ
কোনো ভোটার ভোট দেয় না এবং ভোটার টার্ন সুইং ভোটারে তো দলীয় ভোটার বলা হয় না। হ্যাঁ, কোনো ভোটারকে দলীয় ভোটার বলা যাবে না, কোনো, এটা প্রিন্সিপাল। কিন্তু আমরা তো ভোট তাই জানি। ভোট দলীয় ভোট ব্যাংক বলে একটা কথা আছে। এটা ভোট ব্যাংক, এটা আপনি এটা আপনি এটা তো আলোচনায় বললে হবে রাখবেন, না। এর কিন্তু আপনি ক্যাটাগরাইজ ভাগ করবেন না। নিশ্চয়ই দলীয় ভোট ব্যাংক এটা দলের কাছে, একজন বিশ্লেষকের কাছে না, নিশ্চয়ই এটা একজন সাংবাদিকের কাছে না, বিশ্লেষকের কাছে না বা একজন থাকুক। নাগরিকের কাছে Fact না। তো মানতে হবে। যে আওয়ামী লীগের নেতা বা যে বিএনপির নেতা, সে তার অনুসারীকে তার ভোটার মনে করে, সেটা তার ব্যাপার, এটা তার একটা পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি, এটা পার্টিজান দৃষ্টিভঙ্গি। সো প্রবলেম ইজ, এখন বাংলাদেশে এই যে ধরেন ভোট 33% ভোট আপনি পাচ্ছেন কয়টা, 12টা পর্যন্ত, তার মানে অর্ধেক সময়ের মধ্যে আপনি ভোট টার্ন আউট পাচ্ছেন 33%। জি। তার বাকি অর্ধেক সময়ে যদি আর কমও হয়, আমি ধরে নেই কমই হয়, তাহলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কি বলে? ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বলে 60 থেকে 70% ভোট টার্ন আউট হলে সেই নির্বাচনটা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য। ফলে এখনো পর্যন্ত যে স্ট্যান্ডার্ড, যে রেজাল্ট, যে ফলাফল, যে তথ্য, যে উপাত্ত আপনার কাছে আসছে, তাতে করে এটাও যদি বজায় থাকে, এই নির্বাচনের ভোটার টার্ন আউট তো খুবই ভালো। নিশ্চয়ই। কারণ হলো এখানে হয়তো নির্বাচন কথা হবে না, শেষ করি, হ্যাঁ। এখানে নির্বাচন হবে না, নির্বাচনের কোনো সম্ভাবনা নাই। এই ন্যারেটিভ শক্তিশালী হওয়ার পরেও 60 থেকে 70%-এর মধ্যে বিটুইন যদি টার্ন আউট হয়, এটাকে খুবই হেলদি টার্ন আউট বলতে হবে। নিশ্চয়ই ইউনূস সাহেব যেটা বলছেন, সেটা উনি সংস্কার, বিচার, তারপরে নির্বাচন করবেন, এবং তার আলোকে আমরা ফাইনালি গণভোটে গেছি। সেই গণভোট নিয়ে এখন আলাপ করার টাইম নেই। মানে গণভোট হওয়া মানে হচ্ছে, গণভোট হওয়া মানে হচ্ছে যে আমরা একটা সংস্কার করব, ওই গণভোটের আলোকে সংবিধানটা সংস্কার হবে। যদি এটা হয়ে যায় তাহলে তো নতুন বাংলাদেশ হলো, একটা নতুন সংস্কার হলে একটা সংবিধান, নতুন বলবো না, একটা আর একটা সংশোধিত সংবিধান আমরা পেলাম। তার আলোকে উচ্চ কক্ষ হবে, নিম্ন কক্ষ হবে, এই সব বিষয় মিলাইলে নতুন বাংলাদেশ। জাস্ট একটা আইনে কথা আছে, জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড। যদি খুব লম্বা হয় কাউন্টিংয়ে ডাউট হতে পারে, আবার জাস্টিস হারিড, জাস্টিস বারিড। আপনি খুব দ্রুত গণলে সেখানে কি হয়, সব কিছু মিলেলে আমরা ইন বিটুইন এমন একটা জায়গায় যাওয়া উচিত যেখান থেকে মানুষের কোনো ডাউটও হয় না বা ফলাফল নিয়ে কোনো কথা না হয়। এটা গেল এটা। এরপর আসেন, জামাত ইসলামের আমির বলছেন কি এক ধরনের অসামঞ্জস্যতা, কারচুপির অভিযোগ তিনি করছেন। এখন এই যে কারচুপির অভিযোগ কম বেশি সব এনসিপিও ভোটে- তাই বলছে। সব ভোটই আমরা পাইনি যে একেবারে তা না। এনসিপি যদি বলে থাকে সেটাও পাইতে পারি, এইরকম অভিযোগ আমাদের ছিল। কিন্তু আমরা যেটা ধারণা করছিলাম যে নির্বাচনে খুব বিশ্রী অবস্থা হবে, সেটা এখন পর্যন্ত তেমন কোনো খবর পাওয়া যায় না। এটা আমার কাছে একটা সারপ্রাইজিং, যেটা আমি আপনাকে একটু আগে বলে গেছি যে কেন নির্বাচনটা শান্তিপূর্ণ হচ্ছে, সেটা আমি রিপিটার করতে চাই না। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেই 18 মাস যাবত আমরা এই সরকারের এমন কোনো বিষয় পাই নাই যেটা তার পক্ষে পজিটিভ, অন্তত চলনে, বলনে, বয়ানে। সেই প্রশাসনিকভাবে ব্যর্থ, তারপরে কি বলে, প্রশাসনকে তার ইচ্ছা মতো ব্যবহার করা, কোনো দিকে কোনো দলের পক্ষে কাজ করা ইত্যাদি। সেই বিবেচনায় এইরকম একটা নির্বাচন দেওয়ার যোগ্যতা এই সরকারের নাই। সেক্ষেত্রে আমি যেটা বলেছি ওটাই কারেক্ট আমি মনে করি, যে যারা ডিস্টার্বিং করার, ওই যেমন রনি একটু আগে বলল যে আওয়ামী লীগের কিছু ভোট নাকি দিতে আসছে ভোটে, আমার এটা মাথায় ধরে না, এক। আর 2 নম্বর, আওয়ামী লীগের ভোট নিয়ে আমরা আলোচনা করি কেন? যে দলটা নির্বাচন থেকে নিষিদ্ধ, সেই দলের লোক এসে আমাকে ভোট দিবে, আমাকে মানে বলতে কাকে, যারা দাঁড়াইছে, তার এখানে স্বার্থটা কি? আর তাদের স্লোগান একটা লেটেস্ট আছে, এই নির্বাচনে কয়েকদিন আগে তারা দিচ্ছে, নো ভোট নো ভোট। যেখানে নৌকা নাই সেখানে ভোট নাই। তারপরে যখন আমরা বলি আওয়ামী লীগ এসে আমাদেরকে ভোট দিবে, সেই জামাত বলেন, এনসিপি বলেন, কিংবা বিএনপি, কেন? এক, আওয়ামী লীগের ভোট যদি লাগে পাশ করার জন্যে, সেটা লাগার কথা জামাত এনসিপির, আর কোনো দলের তো লাগার কথা নয়। তারপর আমরা খালি আমার মাথায় ধরে না এই নির্বাচন আওয়ামী লীগ আদৌ মানবে কি না। কারণ কিছুদিন আগে তারা বলছে, ওই যে কি বলে, আব্দুল মোমেন, সে বলছে তারা ইনক্লুসিভ, আওয়ামী লীগ বাদে এই নির্বাচন এটা আওয়ামী লীগ মানবে না। সেই আওয়ামী লীগ এইসব ভোট দিবে, আমার কোনো কারণ খুঁজে পাই না। যার স্লোগান হল নো ভোট নো ভোট, নো নৌকা নো ভোট। এরপরে যদি বলি আমরা, আর তার ভোট তো লাগবে না রে ভাই, তার ভোট ছাড়াই তো হচ্ছে, যদি আপনি জরিপের মোতাবেকই আসেন। এটা তো অযৌক্তিক কথা।